খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা দীপঙ্কর প্রসাদ চাকমা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখার সদস্য। জনসংহতি সমিতির সশস্ত্র শাখাটি শান্তি বাহিনী হিসেবে পরিচিত ছিল। দীপঙ্কর প্রসাদ চাকমার মতো শান্তি বাহিনীর বহু সদস্য 1980 এবং 90-এর দশকে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করেছিলেন। তাদের প্রায় 2 দশকের সশস্ত্র লড়াইয়ের ইতি হয়েছিল 1997 সালের 2রা জুলাই এক শান্তি চুক্তির মাধ্যমে। সে চুক্তি 2 মাস পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেছিল শান্তি বাহিনীর সদস্যরা। এরপর শান্তি বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও দেশের নিয়মতান্ত্রিক রাজনীতিতে যোগ দেয়। জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব পার্বত্য চট্টগ্রামে এই অশান্তির মূল ইতিহাস কী এবং বর্তমান দাঙ্গা কেন লেগেছে এই সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই চলুন আমরা জেনে নেই শান্তি চুক্তিতে কি ছিল। শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে। বাংলাদেশ সরকারের পক্ষে সেই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে স্বাক্ষর করেন তাদের নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা নামে পরিচিত। অস্ত্র সমর্পণের পর শান্তি বাহিনীর প্রায় 2000 সদস্যের প্রত্যেককে সরকার 50,000 টাকা করে দিয়েছিল। এছাড়া শান্তি বাহিনীর 700-রও বেশি সদস্যকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল। সে চুক্তিতে পাহাড়িদের জন্য অনেক প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। চুক্তির মোদ্দা কথা ছিল পার্বত্য অঞ্চলে পাহাড়ি জনগোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকবে এবং সেজন্য বেশ কিছু প্রতিষ্ঠান এবং আইন প্রণয়নের কথাও বলা হয়েছিল। এর মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে কয়েকটি হচ্ছে 3 পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে। উপজাতীয় আইন এবং সামাজিক বিচার কাজ এই পরিষদের অধীনে থাকবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে। উপজাতিদের ভূমি মালিকানা অধিকার ফিরিয়ে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে। এখন কথা হচ্ছে চুক্তির বাস্তবায়ন কতটা হয়েছে। শান্তি চুক্তির ধারাবাহিকতায় বেশ কিছু প্রতিষ্ঠান সে অঞ্চলে গঠন করা হয়েছে, কিন্তু চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার জনসংহতি সমিতি বলছে প্রতিষ্ঠান গঠন করা হয়েছে বটে, কিন্তু সেগুলোর হাতে ক্ষমতা নেই। জেলা পরিষদগুলোর উপর আঞ্চলিক পরিষদের কোনো নিয়ন্ত্রণ নেই। যদিও কিছু বিষয় বাস্তবায়ন হয়েছে, কিন্তু মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি। সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা, পুলিশ, ভূমি ব্যবস্থাপনা এবং বন ও পরিবেশ এসব বিষয় জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের হাতে থাকার কথা ছিল। 72-এর সংবিধানে সকলকে বাঙালি বলে সংজ্ঞায়িত করা হলে পরবর্তীতে উপজাতি জনগোষ্ঠীর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা বাঙালি বলে স্বীকার করাকে নিজেদের অস্তিত্ব বিনাশের কারণ হবে বলে মনে করে। এর পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামে বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে জন্ম নেয় যুগ্ম জাতীয়তাবাদ। ফলে এ নিয়ে পার্বত্য চট্টগ্রামে তৈরি হয় বিরোধ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পুরো জাতি যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ব্যস্ত, তখন প্রতিবেশী দেশ ভারতের ইন্ধনে 1973 সালের 15 ফেব্রুয়ারি মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। জনসংহতি সমিতির সহযোগী সংগঠন ছিল এর সামরিক শাখা শান্তি বাহিনী, MN লারমা শান্তি বাহিনী নামে। এই সশস্ত্র সংগঠনটি গঠন করা হয় 1973 সালে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মানবেন্দ্র নারায়ণ লারমা আত্মগোপনে চলে যান এবং 1976 সাল থেকে শান্তি বাহিনী পার্বত্য অঞ্চলে সামরিক অপতৎপরতা শুরু করে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে উল্লেখিত বাঙালি জাতীয়তাবাদকে ঘিরে পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট বিরোধ নিরসনের লক্ষ্যে সংবিধানের 5ম সংশোধনীর ব্যবস্থা গ্রহণ করে। সংশোধিত সংবিধানের 6 নং ধারার 2 উপধারায় বলা হয়, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। এই সংশোধনের মধ্য দিয়ে বহু অবাঙালি ও উপজাতি বাংলাদেশেরই মানুষ বলে স্বীকৃতি পায়। সেই সাথে
সারা দেশের মানুষ জাতি, উপজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একক রাষ্ট্রীয় পরিচয় লাভ করে। এর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেতনার বিষয়টি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে 3 লাখের বেশি বাঙালিকে পার্বত্য এলাকায় পুনর্বাসন করা হয়েছিল। পাহাড়িদের ভাষায় তারা স্যাটেলার। শান্তি বাহিনীর সাথে সেনাবাহিনীর সংঘাত চলার সময় বহু পাহাড়ি ভারতে পালিয়ে গিয়েছিল। অনেকে পার্বত্য এলাকার ভেতরেই উদ্বস্ত হয়েছিলেন। পাহাড়িদের অভিযোগ হচ্ছে 1979 সাল থেকে 1982 সাল পর্যন্ত যেসব বাঙালিকে পার্বত্য এলাকায় আনা হয়েছিল তাদের পুনর্বাসন করা হয়েছিল পাহাড়িদের ভূমিতে। পাহাড়িদের দাবি হচ্ছে সেসব স্যাটেলাইটদের কাছ থেকে ভূমি নিয়ে পাহাড়িদের ফিরিয়ে দিতে হবে, কিন্তু বাঙালিরা বলছেন তাদের কাছে ভূমির বৈধ কাগজপত্র রয়েছে। এই বিরোধ নিষ্পত্তির জন্য শান্তি চুক্তি হবার 2 বছর পরে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনের কাছে এখন প্রায় 16,000-এর মতো আবেদন জমা পড়ে আছে, কিন্তু গত 23 বছরে এই কমিশন কোনো কাজই করতে পারেনি। পাহাড়িদের বক্তব্য হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি না হলে এখানকার পরিস্থিতি অশান্তই থেকে যাবে। তবে বাঙালিরা বলছে এই কমিশন নিরপেক্ষ নয়। খাগড়াছড়ির সাবেক এমপি এবং বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়া বলেন, এই কমিশনে বাঙালিদের কোনো প্রতিনিধিত্বই নেই। একমাত্র বাঙালি হচ্ছে চেয়ারম্যান, বাকি সবাই উপজাতি। তাহলে বাঙালিরা কিভাবে ন্যায় বিচার পাবে? বাঙালিরা এখানে 2য় শ্রেণীর নাগরিক হয়ে গেছে। এখানে আপনি ভূমি ক্রয় করে কিছু করতে পারবেন না। আপনি যদি খুলনায় গিয়ে, রংপুরে গিয়ে বাড়ি কিংবা ব্যবসা করতে চান, সেটা বাংলাদেশের সংবিধান অ্যালাউ করছে। পার্বত্য এলাকায় এটা হয়ে গেল উল্টো। পার্বত্য শান্তি চুক্তির ফলে সে অঞ্চলে অর্থনৈতিক এবং অবকাঠামো উন্নয়ন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন হয়েছে তেমনি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও উন্নতির ছোঁয়া লেগেছে পার্বত্য এলাকায়। শান্তি চুক্তির পরে গত 25 বছরে পার্বত্য এলাকায় ব্যাপক পর্যটন বেড়েছে। এর ফলে স্থানীয় পাহাড়ি এবং বাঙালি উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছে। বাংলাদেশের যে কয়েকটি জায়গায় পর্যটকরা সবচেয়ে বেশি বেড়াতে যান তার মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান অন্যতম। শান্তি চুক্তি না হলে এটি কখনোই সম্ভব হতো না। শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জটিল এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। চুক্তি সম্পাদনের সাথে সাথেই এর বিরোধিতা করে তৈরি হয়েছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। বর্তমানে ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির 2টো করে গ্রুপ রয়েছে। এরা সবাই পরস্পরের প্রতিপক্ষ। গত কয়েক বছর যাবৎ এসব সংগঠনে একের পর এক সংঘাতে লিপ্ত হয়। নিত্যদিন খুনোখুনিও হচ্ছে। অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে পাহাড়ে। বর্তমানে হঠাৎ আবার পাহাড় হয়েছে অশান্ত। সম্প্রতি বাইক চুরিকে কেন্দ্র করে একজন বাঙালিকে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় বাঙালি শিক্ষার্থীরা দীঘিনালা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে লারমা স্কোয়ারে এলে তাদের বাধা দেয় পাহাড়িরা। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হক জানান, খাগড়াছড়িতে একজন বাঙালির মৃত্যুর প্রতিবাদে দীঘিনালা কলেজের ছাত্ররা একটি মিছিল বের করে। মিছিলটি নতুন বাজার ঘুরে লারমা স্কোয়ারে এলে মিছিল থেকে এক পাহাড়িকে ঢিল মারা হয়। এর থেকেই সহিংসতার সূত্রপাত এবং সেই সময় বেশ কয়েকজন আহত হয় বলে জানান তিনি। গত শুক্রবারও সেখানে থমথমে পরিস্থিতি রয়েছিল। এরই মধ্যে দীঘিনালায় আগুন এবং সহিংসতার প্রতিবাদে পাহাড়িদের পক্ষ থেকে মিছিল বের করলে আবারও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তবে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে ঘটনার শুরু বুধবার থেকে। সেদিন ভোরে খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় এবং এই ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর কতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে এবং 20 থেকে 30 রাউন্ড গুলি ছোড়ে। এই প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। মিছিল থেকে বোয়ালখালী বাজারে ছাত্রদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এক পর্যায়ে তা পাহাড়ি বাঙালি সংঘর্ষের রূপ নেয়।